নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। বারবার বলেছি, তবু একবার বলি, মতামত শোনা যাবে 6:30, 7টা, 7:30টার সময় সন্ধেবেলায়, আর পলিটিক্স সকালবেলায় 8টার সময়। দুটো অনুষ্ঠানই দেখুন, মতামত দিন, আর বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, লোককে বলুন এবং বেল বাটনটা প্রেস করুন। তাহলে আপনার কাছে যে নোটিফিকেশন সেটা নিজে থেকেই পৌঁছে যাবে। আমাদের অনুষ্ঠান শুরু করছি মতামত। আজকের শীর্ষক, খুলে গেল মুখোশ নির্বাচন কমিশনের, সব ষড়যন্ত্র ফাঁস আমাদের সামনে। ভোটার তালিকা সংশোধনের আড়ালে আবডালে এক গাঢ় গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত। ভারতের গণতান্ত্রিক কাঠামোর ইতিহাসে 2024-25 সাল সম্ভবত এক সন্ধিক্ষণ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে, একটা কালো বছর হয়ে চিহ্নিত হয়ে থাকবে। আপাত দৃষ্টিতে দেশে কোনো জরুরি অবস্থা নেই, কোনো যুদ্ধ নেই, কিন্তু দেশের অভ্যন্তরীণ প্রশাসনিক কাঠামোতে একটা নিঃশব্দ পরিবর্তন ঘটেই চলেছে, যার ভাইব্রেশন, যার কম্পন সমাজের তৃণমূল স্তরে প্রত্যেকে টের পাচ্ছে। সব কিছু একটা নতুন আঙ্গিকে এসে দাঁড়াচ্ছে আমাদের সামনে। তার একেবারে লেটেস্ট আলোড়ন হলো নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার দেশ জুড়ে, বিশেষ করে বিহার, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং কেরালায় যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধন যে প্রক্রিয়া শুরু হয়েছে, সেটাই খুব পরিষ্কার যে এটা সাধারণ কোনো রুটিন মাফিক ভোটার তালিকা হলো না, বা তার যে একটা হালনাগাদ করা, যেটাকে বলে কারেকশন করা, সেরকম এটার প্রক্রিয়া নয়। যতদিন গড়াচ্ছে তত ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে যে এই প্রক্রিয়ার আড়ালে লুকিয়ে আছে একটা গভীর উদ্দেশ্য। দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যে কাজটা সরাসরি করার সাহস পাচ্ছিল না, মানে সিএ, এনআরসি, এনপিআর এর মাধ্যমে নাগরিকত্ব যাচাই এবং নির্ধারণ করার কাজ, সেই কাজটা এখন অত্যন্ত চালাকি করে নির্বাচন কমিশনকে দিয়ে চেষ্টা করা হচ্ছে করানোর। বিরোধীদের অভিযোগ এবং সংবিধান বিশেষজ্ঞদের যাবতীয় বিশ্লেষণ বলছে, নির্বাচন কমিশনের মুখোশ খসে পড়ছে। তারা আর কেবল নিরপেক্ষ নির্বাচনী পরিচালক নয়, বরং সরকারের নাগরিকত্ব নির্ধারণ করার এজেন্ডার একটা সক্রিয় অংশীদার হয়ে হাজির হয়েছে। তারা আজ স্বরাষ্ট্র মন্ত্রকের ইশারাতে চলছে, নির্দেশে চলছে। প্রথমেই বুঝতে হবে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, স্যার, এটা আসলে কি? এটা পুরনো বোতলে নতুন বিষ, তাই কি? বুঝুন, সাধারণ রিভিশন বনাম বিশেষ নিবিড় সংশোধনের তফাৎটা কোথায়? সাধারণত প্রতি বছর নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধন বা সামারি রিভিশন করেন। এটা একটা রুটিন প্রক্রিয়া, প্রত্যেক বছরই হয় এবং বছর জুড়ে চলতেই থাকে। কিন্তু এবারে প্রক্রিয়াটা সম্পূর্ণ আলাদা। এর নাম দেওয়া হয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা SIR। নির্বাচন কমিশনের নিজস্ব নথি, নিজেদের নথি নির্দেশিকা অনুযায়ী তারা বলছেন দীর্ঘ 21 বছর পরে, 2002-04 সালের পরে এটা আবার একটা ইন্টেন্সিভ রিভিশন বা নিবিড় সংশোধন প্রক্রিয়া চালু করা হয়েছে। কিন্তু খেয়াল করুন, 2002-04 যেটা হয়েছিল সেটা নিবিড় সংশোধন প্রক্রিয়া, ইন্টেন্সিভ রিভিশন, যার প্রভিশন আছে, যে হ্যান্ডবুক রয়েছে নির্বাচন কমিশনের, তারা কি করতে পারে, তাদের এখতিয়ার কোনটা, তারা কি কি করতে পারে, সেগুলো রয়েছে। তার মধ্যে ইন্টেন্সিভ রিভিশন রয়েছে। ইন্টেন্সিভ রিভিশনটা গোটা রাজ্য জুড়ে হতে পারে, গোটা দেশ জুড়ে হতে পারে, বিভিন্ন রাজ্য জুড়ে, কয়েকটা রাজ্য জুড়ে হতে পারে, এর ব্যবস্থা রয়েছে। কিন্তু খেয়াল করুন, সেটা ইন্টেন্সিভ রিভিশন, একটা বড় রকমের ঝাড়াই বাছাই যা করার এখতিয়ার নির্বাচন কমিশনের আছে। তাহলে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনটা কি? স্পেশাল কথাটার মানে কেন এটাকে লাগানো হলো? অনেক আমলা, এমনকি সেই আমলা যিনি তৃণমূলের রাজ্যসভার সদস্য হয়েছিলেন, তিনিও ভাবছেন স্পেশাল শব্দটাকে এমনি বসিয়ে দেওয়া হলো না।
এটা কি নির্বাচনের কমিশনের এখতিয়ারে আছে, তার বাইরে না ভেতরে? এখতিয়ারের মধ্যেই, হ্যাঁ আছে, আছে। ওনাদের হ্যান্ডবুক বলছে এসআইআর কোনো একটা নির্দিষ্ট বিধানসভা, স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ কোনো একটা নির্দিষ্ট বিধানসভা বা কোনো একটা বিধানসভার কোনো একটা পার্টে করা যেতে পারে। কেন করা যেতে পারে, মানে এরকম একটা বন্দোবস্ত কেন করা হয়েছে, কখন, বিশেষ সময়, কেন? ধরুন কোনো একটা অঞ্চলে বন্যা হলো, ঘরদোর ভেসে গেছে, অনেকের কাছে কাগজ নেই। ধরুন একটা যুদ্ধ শুরু হয়েছে, মানুষজন পালিয়ে এসছে সীমান্ত থেকে বা কোনো একটা জায়গা থেকে পালিয়ে এসছে, অন্য জায়গাতে আশ্রয় নিয়েছে, কাগজ নেই, কিন্তু সেখানে ভোট আছে। তখন সেই ছোট্ট অঞ্চলে কাগজ না থাকলেও আগের নিবিড় সংশোধিত তালিকাতে তাদের বাবা মায়ের নাম ধরে ভোটারদের লিঙ্ক করে নতুন একটা সংশোধিত তালিকা বের করার এখতিয়ার আছে। তাকে স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ বা রিভিশন বলা হচ্ছে। সেটা নির্বাচন কমিশনের এখতিয়ারের মধ্যে আছে, কিন্তু সারা রাজ্য জুড়ে, সারা দেশ জুড়ে এরকম কোনো এসআইআর করার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই। এই বিষয়টা যেদিন সুপ্রিম কোর্টে গিয়ে প্রতিষ্ঠা করা যাবে সেদিন এই গোটা এসআইআর প্রক্রিয়াটা বাতিল হয়ে যাবে। হ্যাঁ, মানে যেটা চলছে তা 100% বেআইনি। এ নিয়ে কমিশনের অন্দরে বিরোধ আছে এবং সেই বিরোধগুলো আস্তে আস্তে বেরিয়ে আসছে। সুখবীর সিং সান্ধু তার গোপন নোট দেখলে বোঝা যাবে যে এই এসআইআর প্রক্রিয়া কতটা বিতর্কিত হতে পারে এবং তা নিয়ে খোদ নির্বাচন কমিশনের অন্দরে কতটা দ্বিমত ছিল। গত 24শে জুন যেদিন কমিশন এই এসআইআর তার নির্দেশিকা জারি করলো, সেদিন নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ফাইলে একটা সতর্কবার্তা, নোট অফ কশন লিখেছিলেন যে এসআইআর হচ্ছে, কিন্তু একটা আমি জানিয়ে রাখছি, এটা কিন্তু গন্ডগোলের আছে কোথাও, দেখে নিন ভালো করে। সান্ধু পরিষ্কার লিখছেন, সতর্ক থাকতে হবে যাতে প্রকৃত ভোটার বা নাগরিকরা, বিশেষ করে বৃদ্ধ, অসুস্থ, প্রতিবন্ধী, গরিব, অন্যান্য পিছিয়ে পড়া মানুষেরা কোনোভাবে হয়রানির শিকার না হন। কেন লিখছেন? তার মাথায় এই ব্যাপারটা নিশ্চয়ই এসেছিল যে হ্যাঁ হয়রানির শিকার হতে পারে, সেই জন্য তিনি লিখছেন যে যেন এটা না হয়। তিনি চেয়েছিলেন যে এই প্রক্রিয়া যেন মানুষের সুবিধার জন্য হয়, আতঙ্কের কারণ না হয়। কিন্তু বিস্ময়করভাবে এই নির্দেশিকা চূড়ান্ত করার সময়ে কোনো এক অজানা কারণে ভয়ঙ্কর তাড়াহুড়ো করা হলো এবং ওই একই দিনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ড্রাফট অর্ডারটা অনুমোদন করিয়ে নেওয়া হলো। এবার আসুন দেখে নি ওই যে ড্রাফট অর্ডারে সেটাতে কি ছিল। একটা ড্রাফট অর্ডার হলো, আবার তারপরে একটা ফাইনাল অর্ডার বার করা হয়েছে। তো ড্রাফট অর্ডার যেটা ওনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়ানো ড্রাফট অর্ডারটাতে কি আছে আর ফাইনাল অর্ডারে কি আছে? নাগরিকত্ব আইনের লুকোচুরি সবচেয়ে বড় কারসাজিটা করা হয়েছে অর্ডারের ভাষায়। 24শে জুনের ড্রাফট অর্ডার বা খসড়া নির্দেশে খুব স্পষ্টভাবে বলা হয়েছিল যে এই এসআইআর প্রক্রিয়ার ভিত্তি কিন্তু 1955 সালের নাগরিকত্ব আইন, সিটিজেনশিপ অ্যাক্ট অফ 1955। ভাবুন, পরিষ্কার বলা হচ্ছে যে এটার ভিত্তি হচ্ছে গিয়ে 1955 এর সিটিজেনশিপ অ্যাক্ট এবং 2003 সালের সংশোধনী, ওই যে 2002-3 যেটাকে বলছে সংশোধনী। সেখানে প্যারাগ্রাফ 2.5, 2.6 পরিষ্কার লেখা আছে সংবিধানের 326 অনুচ্ছেদ অনুযায়ী ভোটার হতে গেলে ভারতীয় নাগরিক হওয়াটা বাধ্যতামূলক, আর সেই নাগরিকত্ব যাচাই হবে 2003 সংশোধিত আইন মেনে। মানে এই এসআইআর শুরুর আগে খুব পরিষ্কার করে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এই প্রক্রিয়ার মাধ্যমে নাগরিকত্বের যাচাই করা হবে। কিন্তু যখন ফাইনাল অর্ডার বা চূড়ান্ত নির্দেশিকা প্রকাশ করা হলো তখন কি এটা রাখা হলো? মানে তাহলে আমরা ফাইনাল অর্ডারে বুঝতেই পারতাম যে নির্বাচন কমিশন আমাদের নাগরিকত্ব যাচাই করতে চাইছে। আমরা পরিষ্কার প্রশ্ন করতে পারতাম, সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে বলা হতো যে ওনারা চাইছেন এটা। সেখানে কি হলো? খুব সন্তর্পণে নাগরিকত্ব আইন এবং 2003 সালে সংশোধনীর সমস্ত উল্লেখগুলোকে বাদ দিয়ে দেওয়া হলো। কেন? যদি এটা পরিষ্কার তাদের অধিকারের মধ্যে থাকে, যদি এটা তারা করতে চান এবং প্রকাশ্যেই করতে চান, তাহলে সেটা রাখা হলো কেন, তারপরে বাদ দেওয়া হলো কেন? কারণ কমিশন বুঝতে পেরেছিল যে নাগরিকত্ব আইনের নাম সরাসরি থাকলে তা নিয়ে আইনি জটিলতা তৈরি হবে এবং এনআরসির একটা আতঙ্ক ছড়িয়ে পড়বে। খালি আতঙ্ক নয়, তাদের মাথায় এটা ছিল যে এনআরসির সময়ে যে দেশ জুড়ে প্রতিবাদ যেটা হয়েছিল সেই প্রতিবাদ না আরেকবার রাস্তায় নেমে আসে।
তাই কাগজে কলমে আইনের নাম বাদ দেওয়া হলো বটে, কিন্তু কাজের বেলায় সেই 2003 সালের কঠোর নিয়মকে বহাল রাখা হলো। মানে নাগরিকত্ব আইনের নাম না নিয়ে কার্যত সেই আইনের প্রয়োগ ঘটানো হচ্ছে ভোটার তালিকা সংশোধনের নামে। এবার ভাবুন, এই বিরাট কাজটা করবে কে? মানে নাগরিকত্ব যাচাইয়ের মতন এক বিরাট কাজের জন্য আনা হলো মাস্টারমশাই, কিছু সহায়ক শিক্ষক শিক্ষিকা, অঙ্গনওয়াড়িতে যারা কাজ করেন, যাদের তাদের কাজের সম্পর্কে কোনো পুরোপুরি ধারণাই দেওয়া হয়নি। তাদেরকে একবারে বলা হয়েছে যে আপনারা নাগরিকত্ব যাচাই করার কাজে নামছেন। বিএলওদের হাতে অসীম ক্ষমতা দেওয়া হয়েছে, আর তার সঙ্গে এক অস্বাভাবিক চাপ মাথায় নিয়ে এই প্রক্রিয়ার মূল চালিকা শক্তি হয়ে উঠলেন ওই বুথ লেভেল অফিসাররা, বিএলওরা। সিন্ধুর সতর্কবার্তা সত্ত্বেও মাঠ পর্যায়ে গ্রাউন্ড লেভেলে বিএলওদের ওপরে প্রচন্ড চাপ দেওয়া হচ্ছে। এই যে এতগুলো আত্মহত্যা, সেটা এই কারণ তাদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে আগে থেকে পূরণ করা ফর্ম বা প্রিফিল্ড ডেটা। এক সাংঘাতিক অবস্থা, কারণ তারা তো লোকাল লোক, তারা তো জানেন যে এই তথ্যগুলো যাওয়ার পরে কেউ যদি সেখানে বেনাগরিক হয় তাহলে কোথায় গিয়ে চাপটা পড়বে। তারা তো লোকাল লোক। নির্বাচন কমিশনার দিল্লিতে বসে আছেন, কেউ কলকাতায় বসে আছেন, আমলারা কেউ কলকাতায়, কেউ দিল্লিতে বসে আছেন, কিন্তু চাপটা পড়বে এলাকার বিএলওদের ওপরে। এখনই কি চাপ, এর পরের চাপটা আরো ভাবুন। যেদিন এই তালিকাটা বেরোবে, যাদের তালিকায় নাম থাকবে না তারা কোথায় যাবেন? তারা তাদের বিএলওদের কাছে গিয়ে বলবেন কেন আমার নামটা বাদ গেল। কি জবাব থাকবে তাদের কাছে? তাদের কাজ হচ্ছে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে যাচাই করা ওই ব্যক্তি, সেখানে ওই ব্যক্তি থাকেন কিনা এবং তিনি ভারতীয় নাগরিক কিনা। কি করে বুঝবে? একজন প্রাথমিক শিক্ষকের পক্ষে নাগরিকত্ব আইনের জটিল ধারা বুঝে কাজ করা অসম্ভব, তার সেই ট্রেনিং নেই। অথচ তাদের রিপোর্টের ভিত্তিতে মানুষকে সন্দেহজনক, ডাউটফুল চিহ্নিত করা হচ্ছে। এবার আসুন গল্পের দ্বিতীয় ভাগে, দ্বিতীয় অধ্যায়, নাগরিকত্ব প্রমাণের মরণফাঁদ এবং 1987 সালের ভূত। ব্যাপারটা কোথা থেকে শুরু হলো? এসআইআর প্রক্রিয়ার সবচেয়ে বিতর্কিত দিকটা হলো নথিপত্র, যা না থাকলে আপনি নাগরিকই নন। মানে আপনার কাছে একটা কাগজ থাকলে আপনি নাগরিক, না থাকলে আপনি নাগরিক নন। নির্বাচন কমিশন যে অঘোষিত নির্দেশিকা বা মৌখিক নির্দেশ দিচ্ছে, তাতে একটা নির্দিষ্ট তারিখ বারবার করে ফিরে আসছে, 1 জুলাই 1987। 1987 এবং 2003-এর সংশোধনী, 24 জুনের ড্রাফট অর্ডারে যে 2003 সালের সংশোধনীর কথা বলা হয়েছিল, যা পরে লুকিয়ে ফেলা হলো, সেটাই আসল চাবিকাঠি। এই নিয়ম অনুযায়ী ভারতের নাগরিকদের 3টে ভাগে ভাগ করা হয়েছে। ভাবুন, খুব ভালো করে দেখুন আপনি কোন ভাগে পড়ছেন। 1, 1987 সালের 1 জুলাইয়ের আগে যাদের জন্ম, এরা জন্মসূত্রে ভারতীয় নাগরিক। এদের কেবল নিজের জন্মের প্রমাণ দিলেই চলবে। মানে 1987 সালের 1 জুলাইয়ের আগে এরা জন্মসূত্রে ভারতীয় নাগরিক, এদের পাসপোর্ট আছে বা এদের ভোটার কার্ড আছে, এদের ভোটার লিস্টে নাম আছে। 1987 সালের 1 জুলাইয়ের আগে এদের জন্ম, কোনো ঝামেলা নেই, এরা নিজেদের জন্মের প্রমাণ দিলেই চলবে। 2 নম্বর কি, 1987 সালের 1 জুলাই থেকে 2004 সালের 3রা ডিসেম্বরের মধ্যে জন্ম, 87 থেকে 2004-এর মধ্যে জন্ম। এদের ভারতীয় হতে গেলে জন্মের সময় বাবা কিংবা মায়ের যে কোনো একজনকে ভারতীয় নাগরিক হতেই হবে, অর্থাৎ নিজের জন্মের প্রমাণের সাথে বাবা মায়ের নথিও লাগবে। বোঝা গেল? এবারে 2004 বা সালের 3 ডিসেম্বর বা তারপরে যাদের জন্ম, এইখানে এসে কেলোটা হচ্ছে। এই সময়ের পরে যারা জন্মেছেন তাদের ক্ষেত্রে নিয়ম সবচেয়ে কঠিন। তাদের বাবা এবং মা দুজনকেই ভারতীয় নাগরিক হতে হবে, অথবা একজনকে নাগরিক, অন্যজনকে বৈধ অভিবাসী হতে হবে। বৈধ অভিবাসী মানে লিগ্যাল ইমিগ্রেন্ট হতে হবে। মানে লিগালি তিনি ইমিগ্রেন্ট হয়ে এখানে এসছেন, ধরুন আপনার ভিসা নিয়ে এখানে এসছেন, বৈধ অভিবাসী হতে হবে। কোনোভাবেই একজন অবৈধ অনুপ্রবেশকারী হলে চলবে না। একজন বাংলাদেশ থেকে চলে এসছেন, তার সন্তান না, চলবে না। দুজনকেই নাগরিক হতে হবে, মানে দেশের, কিংবা একজন নাগরিক আর একজন অন্তত পক্ষে বৈধ অভিবাসী, মানে তাদের কাছে ভিসা ইত্যাদি নিয়ে তারা এই দেশে এসছেন। সাংঘাতিক অবস্থা হবে। এই জটিল নিয়মের কারণে সাধারণ মানুষের কাছে বাবার বা দাদুর আমলের কাগজ চাওয়া হচ্ছে, যা জোগাড় করা অনেকের পক্ষে অসম্ভব। এবং এখানেই আসছে আধার কার্ডের প্রসঙ্গ। আছে কিন্তু নেই। সবচেয়ে বড় পরিহাসের বিষয় হলো আধার কার্ড দিয়ে কমিশনের অবস্থান। আজকের দিনে ভারতে আধার কার্ড ছাড়া এক পা চলাই দেয়।
অথচ ভোটার তালিকা যাচাইয়ের এই মহাযজ্ঞে আধার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে মানতে নারাজ কমিশন। সুপ্রিম কোর্টে চলা মামলায় প্রধান বিচারপতি নিজেই মন্তব্য করে দিয়েছেন, আধার কেবল বসবাসের প্রমাণ, নাগরিকত্বের নয়। আধার দিয়ে যে জমিন আপনি কিনতে পারবেন সেই জমির দলিল কিন্তু নাগরিকত্বের প্রমাণ, কিন্তু আধার নয়। মানে বুঝুন, সরকার একদিকে আধার লিঙ্ক করার জন্য চাপ দিচ্ছে মোবাইলের সঙ্গে, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে, জমি বাড়ি কেনার সঙ্গে, অন্যদিকে নাগরিকত্ব প্রমাণের সময় আধারকে বাতিল হিসেবে ঘোষণা করছে। কেন? কেউ জানে না। এই আধার থাকলে আপনি একটা ইলেকট্রিসিটি কানেকশন দিতে পারছেন, ইলেকট্রিসিটি কানেকশনের বিলটা কিন্তু আপনার নাগরিকত্বের প্রমাণে যাচ্ছে, কিন্তু আধার নয়। রাজা গোবিচন্দ্র মন্ত্রীর একটা রুল চলছে, শাসন চলছে। এবারে চলুন তৃতীয় অধ্যায়, 3 নম্বর, নির্বাচন কমিশন বনাম স্বরাষ্ট্রমন্ত্রক। ক্ষমতার একটা অভূতপূর্ব লড়াই, বা এটা একটা সেটিং চলছে, একটা গট আপ গেম চলছে। এসআইআর প্রক্রিয়াটাকে ঘিরে একটা আইনি এবং সাংবিধানিক বিতর্ক ক্রমশ দানা বাঁধছে। সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত মামলায় নির্বাচন কমিশন যে হলফনামা বা এফিডেভিট জমা দিয়েছে তা ভারতের সাংবিধানিক ইতিহাসে নজিরবিহীন। কমিশনের যুক্তি হচ্ছে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের ক্ষমতা সীমাবদ্ধ। স্বরাষ্ট্রমন্ত্রকের ক্ষমতা সীমাবদ্ধ, কাদের ক্ষমতা অসীম? নির্বাচন কমিশনের ক্ষমতা অসীম। সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন দ্ব্যর্থহীন ভাষায় জানাচ্ছে যে নাগরিকত্ব আইনের 9 নম্বর ধারা অনুযায়ী কেন্দ্রীয় সরকারের ক্ষমতা কেবল তখনই কার্যকর হয় যখন কোনো ভারতীয় নাগরিক স্বেচ্ছায় অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেন। কমিশনের যুক্তি, ভোটার তালিকা প্রস্তুত করার সময় কে নাগরিক আর কে নয় তা যাচাই করার অন্তর্নিহিত ক্ষমতা, ইনহেরেন্ট পাওয়ার রয়েছে তাদের কাছে। আচ্ছা, ইনহেরেন্ট পাওয়ার মানে কি কোথাও কি লেখা রয়েছে? কোনখানে রয়েছে? কোন জায়গাতে লেখা রয়েছে এমন কথা না, জবাব নেই। ইনহেরেন্ট পাওয়ার মানে আপনাকে বুঝে নিতে হবে এটার মধ্যেই লেখা রয়েছে যে এটা চাই। বিরোধীদের পক্ষে প্রবীণ আইনজীবীরা যুক্তি দিয়েছেন, নাগরিকত্ব নির্ধারণের মতন গুরুতর বিষয় মানুষের জীবনের অধিকারের আর্টিকেল 21-এর সঙ্গে যুক্ত। তা কোনো নির্বাচনী সংস্থার হাতে বা বিএলওর হাতে ছেড়ে দেওয়া যায় না। আমার মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার, এটা নির্বাচনী সংস্থার হাতে বা বিএলওদের হাতে ছেড়ে দেওয়া যায় না। এই নাগরিকত্ব নির্ধারণের জন্য একটা আলাদা সংগঠন থাকাটা বাঞ্ছনীয়। আসলে সরকার নিজে এনআরসি না করে কমিশনকে দিয়ে এই নোংরা কাজটা করিয়ে নিচ্ছে, যে কাজ তারা অনেকবার করার চেষ্টা করেছে। সেই কাজ তারা এখন নির্বাচন কমিশনকে দিয়ে করিয়ে নেবার চেষ্টা করছে, আর নির্বাচন কমিশন এই গোটা দায়টা বিএলওদের উপরে চাপিয়ে দিয়েছে। যে বিএলওরা ঘুরে ঘুরে যাই করছেন, সৎভাবে করুন অসৎভাবে করুন, যা করছেন, এরপরে যখন লিস্ট বেরোবে এবং সেখানে যখন বাদ পড়বে তখন তার পুরো দায়টা সেই বিএলওদের কাছে এসে পড়বে। এখন আপনারা যদি 40 জনের মতন আত্মহত্যা দেখেন এই লিস্টটা বার হবার পরে, আমি সরি, কি হবে আমরা ভাবতে ভয় লাগছে। এবারে চলুন চতুর্থ অধ্যায়ে, প্রসঙ্গ প্রমাণের বোঝা, বার্ডেন অফ প্রুফ, আইনের উলট পুরাণ। কোথায়? ফৌজদারি আইনের সাধারণ নিয়ম হচ্ছে ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি। সাধারণ নিয়ম, যতক্ষণ না আপনি অপরাধী হিসেবে সাব্যস্ত হচ্ছেন, প্রমাণিত হচ্ছেন, ততক্ষণ আপনি অপরাধী নন। কিন্তু এসআইআর প্রক্রিয়ার উল্টো নিয়ম, রিভার্স বার্ডেন অফ প্রুফ। রিভার্স বার্ডেন অফ প্রুফ কি? রাষ্ট্র প্রমাণ দিচ্ছে না যে আপনি বিদেশি। আমাকে বিদেশি বলছেন, কিভাবে বিদেশি বলছেন বলুন আপনি। না, আমাকে প্রমাণ করতে হবে যে আমি ভারতীয়। কি কাণ্ড! সন্দেহভাজন বা ডাউটফুল চিহ্নিত করবে বিএলওরা, মানে তারা ডকুমেন্টস দেখে যদি সন্তুষ্ট না হন ভোটারদের পাশে ডি লিখে ছেড়ে দেবেন। এরপর শুনানির নোটিশ পাঠানো হবে, সেখানে উপযুক্ত নথি 87 সালের আগের দেখাতে না পারলে নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে। এটা আসামের ডি ভোটার মডেলে একটা নতুন সংস্করণ। সমস্যা হলো, বাংলায় যখন এটা করা হচ্ছে তখন সামনে ভোট। ডি ভোটার তালিকায় মীমাংসা যদি না হয়, না হওয়াটাই স্বাভাবিক, তাহলে তারা কি ভোট দেবে না? মানে একটা বিশাল অংশকে ভোট দেওয়া থেকে বাদ দেওয়ার জন্য এই কাজ করা হচ্ছে। এই প্রশ্নের উত্তর কেউ জানে না। চলুন পঞ্চম অধ্যায়ে, পশ্চিমবঙ্গ এবং মতুয়া সম্প্রদায়ের অস্তিত্বের সংকটটা আজ আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। এতদিন যা লুকোনোর চেষ্টা চলছিল সেটা আজ সামনে। এই প্রক্রিয়ার সবচেয়ে বড় ভুক্তভোগী পশ্চিমবঙ্গ এবং মতুয়া সম্প্রদায়, মতুয়াদের উভয় সংকট, সিএ বনাম এসআইআর। মতুয়ারা একটা অদ্ভুত সংকটে পড়েছেন। সিএ নাগরিকত্ব চাইতে গেলে আগে নিজেকে বিদেশি বা অনুপ্রবেশকারী হিসেবে ঘোষণা করতে হবে। আপনি অ্যাপ্লাইটা কি করবেন? বলা হচ্ছে যে যেদিন থেকে আপনি অ্যাপ্লাই করবেন সেদিন থেকেই আপনি ভারতের যা যা সুবিধে পাবেন। কি করে পাবেন? আপনি তো বলছেন আপনি বিদেশি।
আমি বিদেশি, আমি ভারতের নাগরিকত্ব চাই। তা আমি বিদেশি বলছি, আমি ভারতের নাগরিকত্ব চাইছি, আর আমি এই মুহূর্তে যা যা আমার আছে, ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে বাড়ি, চাকরি, সবকিছু আমার সেই অবস্থায় থাকবে। কোথায় কথা লেখা আছে? মিথ্যে কথা বলছেন বিজেপি নেতারা। আর এসআইআর এর নিয়ম হচ্ছে গিয়ে বিদেশি হলে ভোটার তালিকায় নাম থাকবে না। কাজে সিএ এর লোভে নিজেকে বিদেশি ঘোষণা করলে ভোটার তালিকা থেকে নাম কাটা যাবে। নাম কাটা গেলে রাষ্ট্রহীন হওয়ার ভয়। ঠাকুরনগরের মতুয়ারা কেউ অনশন করছেন, কেউ শঙ্কিত। মতুয়াদের একটা বিরাট অংশ এখন চরম বিভ্রান্তিতে ভুগছেন। নির্বাচন কমিশনের এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কেবল এক প্রশাসনিক প্রক্রিয়া নয়, কমিশনের অন্দরের গোপন নোট, তড়িঘড়ি করে হোয়াটসঅ্যাপে অনুমোদন এবং ফাইনাল অর্ডার থেকে নাগরিকত্ব আইনের নাম মুছে ফেলা, সবটা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে আমাদের নিয়ে যাওয়া হচ্ছে এক গভীর ষড়যন্ত্রের দিকে। 1987 সালের নথিপত্র চাওয়া, আধার কার্ডকে অস্বীকার করা প্রমাণ করছে যে এনআরসির নাম নিয়ে এনআরসির কাজ চালানো হচ্ছে। এখন সাধারণ মানুষকে সচেতন হতে হবে। কেবল ফর্ম ফিল আপ করলে হবে না, জানতে হবে কেন এবং কোন আইনে তাদের কাছে নথিপত্র চাওয়া হচ্ছে। মাসখানেক কাজ চলার পরে আজ সত্যিই খুলে গেল মুখোশ নির্বাচন কমিশনের। খুব সাধারণ এক ভোটার তালিকা সংশোধনের নাম করে যারা এসেছিল এসআইআর নিয়ে, তারা আসলে আমাদের বোকা বানানোর চেষ্টা করছে। কিন্তু তারা জানে না যে আমরা তাদের এই ওপর চালাকি ধরে ফেলেছি। আমরা আমাদের সহনাগরিকদের একজনকেও ডিটেনশন ক্যাম্পে পাঠাতে দেব না। এক সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতেই হবে এই ডাইনি খোঁজার বিরুদ্ধে। ভাবুন, ভাবতে থাকুন, মানুষের পাশে থাকুন, মানুষের পাশে যান। যে মানুষ বিপন্ন, যে মানুষ আশঙ্কায় ভুগছেন, তার পাশে গিয়ে দাঁড়ান। ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।